জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার শর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি এম কলেজ, যশোর। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি কোর্সের প্রথম অধ্যায় মৌল ধারণা সমূহ, বেসিক টার্মিনোলজি। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব তা হলো পরিভাষা, টার্মিনোলজি, প্যারাডাইম, প্রতিন্যাস, অধ্যয়ন পদ্ধতি, অ্যাপ্রোচ, তত্ত্ব, থিওরি, তাত্ত্বিক ও প্রত্যয়গত কাঠামো, থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অনুসন্ধান পদ্ধতি, মেথডোলজি, পূর্বানুমান, অনুকল্প, হাইপোথেসিস, পূর্বানুমানের উৎস, সোর্স অফ হাইপোথেসিস, সাধারণীকরণ, জেনারেলাইজেশন, মডেল ও তত্ত্বের মধ্যে পার্থক্য। তো আমরা এবার এগুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, অধ্যায় 1, মৌল ধারণা সমূহ অর্থাৎ বেসিক টার্মিনোলজি। এই অধ্যায়ের প্রথমে পরিভাষা আমরা শিখব শিক্ষার্থী ভাই বোনেরা। তো পরিভাষা শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট অর্থবাচক শব্দ। বিষয়সমূহের অধ্যয়ন ও ব্যবহারকে পরিভাষা বলা হয়। মূলত ইংরেজি টার্ম শব্দের অর্থ হচ্ছে শব্দ বা বিষয় বা পর্ব। যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তা পরিভাষা। পরিভাষা হচ্ছে কোনো বিশেষ বিষয়ে ব্যবহৃত টেকনিক্যাল বিশেষ শব্দের সমষ্টি। এরপরে আমরা আলোচনা করব প্যারাডাইম বা প্রতিবিন্যাস, যার ইংরেজি প্রতিশব্দ প্যারাডাইম। তো খেয়াল করো শিক্ষার্থী ভাই বোনেরা, যেহেতু তোমাদের কাছে এই শব্দগুলো অত্যন্ত নতুন, কারণ এর আগে তোমরা এই ধরনের শব্দ পাওনি। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অনার্স যখন ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে যখন তোমরা লেখাপড়া করেছো, তখনও কিন্তু এইসব শব্দগুলো তোমরা পাওনি। এজন্য এই নতুন নতুন শব্দগুলো তোমাদেরকে একটু বারবার পড়তে হবে এবং সেটা মনে রাখতে হবে, নইলে এটা খুবই কঠিন মনে হবে তোমাদের কাছে। তো প্যারাডাইম শব্দটি গ্রিক শব্দ প্যারাডিগমা থেকে উদ্ভব হয়েছে। এর অর্থ হচ্ছে ধরন অর্থাৎ প্যাটার্ন, দৃষ্টান্ত অর্থাৎ এক্সাম্পল, নমুনা, স্যাম্পল। তো প্যারাডাইম বা প্রতিবিন্যাস হলো কোনো বিষয়ের ধারণা, দৃষ্টান্ত বা উদাহরণ। এটি সমাজ গবেষণায় বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে কাজ করে। অধ্যাপক ওলম্যান এর মতে প্যারাডাইম বলতে একটি মডেল বা ধারণাকে বোঝায়, যার সাহায্যে কোনো কিছুর সম্ভাব্য সকল কার্যাবলী ও গঠন প্রণালী ব্যাখ্যা করা যায়। এভাবেই আমরা প্যারাডাইম বা প্রতিবিন্যাস আমরা শিখলাম। তো আমরা আরো সুন্দরভাবে প্যারাডাইমের সংজ্ঞা দিতে পারি। তো সুতরাং প্যারাডাইম হচ্ছে এমন কিছু ধারণা বা তত্ত্ব বা ভাব বা ভাষার সমন্বয়
যার মধ্যে একটি সাধারণ দৃষ্টিভঙ্গিগত মেলবন্ধন লক্ষ্য করা যায়। কোনো বিশেষ সময়ে এসব ধারণা বা তত্ত্ব দ্বারা গবেষকগণ পরিচালিত হন। এরপরে আমরা আলোচনা করব অধ্যয়ন পদ্ধতি, যার ইংরেজি প্রতিশব্দ অ্যাপ্রোচ। তো ইংরেজি অ্যাপ্রোচ শব্দটির বিভিন্ন বাংলা অর্থ রয়েছে, আমরা সেগুলো একটু দেখি। যেমন কার্য সাধন পদ্ধতি, কর্মকৌশল, কর্মপ্রণালী, প্রয়োগ কৌশল, বিশ্লেষণ ধারা, দৃষ্টিভঙ্গি, অনুধাবন পদ্ধতি, দৃষ্টিকোণ ইত্যাদি। সাধারণত অধ্যয়ন পদ্ধতি হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সাধারণ আলোকপাতের প্রচেষ্টা। জে.সি. জোহারি নামক বিখ্যাত সমাজবিজ্ঞানী তিনি বলেছেন, সহজ ভাষায় অধ্যয়ন পদ্ধতিকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর দৃষ্টি নিক্ষেপ ও ব্যাখ্যা করার পন্থা হিসেবে সংজ্ঞায়িত করা যায়। সুতরাং অধ্যয়ন পদ্ধতি বলতে নির্দিষ্ট বিষয়বস্তুকে বিশ্লেষণের নিমিত্তে এক প্রকার সুশৃঙ্খল কর্মপ্রণালী এবং কৌশলকে বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা। শিক্ষার্থী ভাই বোনেরা, বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। রাষ্ট্র ও সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হয়। সাধারণত বৈজ্ঞানিক পদ্ধতি বলতে জ্ঞান অর্জনের সুসংবদ্ধ প্রক্রিয়াকে নির্দেশ করে। রাষ্ট্র, রাজনীতি ও সমাজ সম্পর্ক সুশৃঙ্খল ও মানসম্মত পদ্ধতির সাহায্যে যখন অধ্যয়ন করা হয় তখন তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে গবেষকগণ বিভিন্ন বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা কার্য পরিচালনা করে থাকেন। তো আমরা এবার বিভিন্ন বিশেষজ্ঞের সংজ্ঞা পর্যবেক্ষণ করে দেখব, তাহলে বিষয়টি আমরা সুন্দরভাবে বুঝতে পারব। তো জি.এ. লাউন্ডবার্গ তার মতে বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যসমূহের এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ করা। এরপরে আমরা পাব বি.এফ. অ্যান্ডারসনের মতে বৈজ্ঞানিক পদ্ধতিকে কোনো ঘটনার ব্যাখ্যা দানের জন্য কার্যোপযোগী সংজ্ঞা প্রদান, সার্বজনীনতা, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, পুনঃ পর্যবেক্ষণ, নিশ্চিতকরণ এবং সংগতি বিধানের নীতিমালা হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এরপর আমরা দেখব এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে কি বলা হয়েছে। তো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে উল্লেখ করা হয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সকল বিজ্ঞান গড়ে ওঠে। এরপরে আমরা এই উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক পদ্ধতি হলো কোনো বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানের লক্ষ্যে সুশৃঙ্খল এবং মানসম্মত পদ্ধতি। এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তো বন্ধুরা, আমি আবারও বলছি যে বৈজ্ঞানিক পদ্ধতি হলো কোনো বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানের লক্ষ্যে সুশৃঙ্খল এবং মানসম্মত পদ্ধতি। তো এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এরপর আমরা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী ভাই বোনেরা, বৈজ্ঞানিক পদ্ধতির বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পাব এবং এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমাদের যে ধারণা, আমরা একটা স্পষ্ট এবং ক্লিয়ার ধারণা আমরা পাব। তো বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে অনেকটা বাস্তব ভিত্তিক একটা পদ্ধতি। তো বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো বাস্তব বিষয়কে যথাযথভাবে তুলে ধরা বা কোনো সত্যকে উদ্ঘাটন করা।
এরপর আমরা পাবো বৈজ্ঞানিক পদ্ধতি হলো একটা নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল আলোচনা। এ পদ্ধতিতে সুনির্দিষ্ট অনুসন্ধান প্রক্রিয়া মেনে চলে এবং যৌক্তিক আলোচনার মাধ্যমে বা যৌক্তিক বিচার বিশ্লেষণের মাধ্যমে কোন বিষয়ের যুক্তিসঙ্গত ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তিসঙ্গত ব্যাখ্যা বিশ্লেষণ করে এ পদ্ধতিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর আমরা পাবো অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যাচাইকরণ। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো কিছু যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা হয় না। এ পদ্ধতি যাচাই সাপেক্ষে ফলাফল গ্রহণ করে। ফলাফলকে একাধিকবার বা পুনঃ পুনঃ পরীক্ষা করা যায়। এরপরে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে বিভিন্ন ঘটনা বা প্রপঞ্চের মধ্যে নিয়ম আবিষ্কার করে একই প্রকার ঘটনা ও সমস্যা সম্পর্কে সাধারণীকরণ করা যায়। সামাজিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে সাধারণীকরণের চেষ্টা করা হয়ে থাকে। তো আলোচনার শেষে আমরা বলতে পারি যে কোনো বিষয়কে বিজ্ঞানসম্মত হতে হলে সেক্ষেত্রে অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ ঘটাতে হবে, কারণ বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে যে জ্ঞান লাভ করা যায় তাকেই বলে বিজ্ঞান। ফলে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এমন এক প্রক্রিয়া যার সাহায্যে ধারাবাহিক, বস্তুনিষ্ঠ ও সুশৃঙ্খল জ্ঞান অর্জন করা সম্ভব। এভাবেই আমরা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য শিখলাম, বৈজ্ঞানিক পদ্ধতি শিখলাম। এটা শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা আরো স্টাডি করলে আরো সুন্দরভাবে এটা বুঝতে পারবে। কৌশলকে বোঝায়। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা পরিভাষা, টার্মিনোলজি, প্যারাডাইম বা প্রতিন্যাস, অধ্যয়ন পদ্ধতি, অ্যাপ্রোচ আলোচনা করলাম। তোমাদের কাছে শব্দগুলো একেবারে নতুন হওয়ায় বুঝতে একটু সময় লাগতে পারে। তো ভিডিও ক্লাসটি বারবার দেখো এবং মনে রাখার চেষ্টা করো, তাহলে খুব সহজেই শিখতে পারবে। সামাজিক বিজ্ঞানে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এই সকল বিষয় আমাদেরকে শিখতে হবে। যেহেতু আমাদের কোর্সের নাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, সেহেতু আমাদেরকে এই সকল জটিল বিষয় শিখতে হবে। তৃতীয় বর্ষে এই কোর্সটি একটু জটিল, এজন্য ক্লাসে মনোযোগী হতে হবে। এরপর আমরা আলোচনা করব তত্ত্ব বা থিওরি, তাত্ত্বিক ও প্রত্যয়গত কাঠামো বা থিওরিটিক্যাল এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে। তত্ত্ব, থিওরি। তো আমরা দেখি তত্ত্ব বা থিওরি বলতে কি বোঝায়। তত্ত্বের আবিধানিক অর্থ হচ্ছে বিমূর্ত কল্পনা, অনুমান, ধারণা, অনুমিত সিদ্ধান্ত ইত্যাদি। গবেষণা কর্মে তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো বিষয়ে গবেষণা করতে হলে সে বিষয়ে প্রচলিত তত্ত্বকে পরীক্ষা করা হয়। সাধারণভাবে বলা যায় যে কোনো সামাজিক ঘটনাকে বিশ্লেষণের লক্ষ্যে কতিপয় ধারণা, সাধারণীকরণ, বিধি এসবের অর্থপূর্ণ ও সুসমন্বিত ব্যবহারই হচ্ছে তত্ত্ব। সমাজবিজ্ঞানী টার্নার বলেন, কোনো সত্য নীতি বা কোনো কিছু ঘটনার সাধারণীকরণের লক্ষ্যে সাধারণ তত্ত্ব গঠিত হয়। সুতরাং বলা যায় যে তত্ত্ব হল বৈজ্ঞানিক অনুসন্ধানের এমন এক পদ্ধতি যা নিয়মবদ্ধভাবে কোনো ঘটনাকে ব্যাখ্যা করে, ঘটনার ভবিষ্যৎ প্রবণতাকে তুলে ধরে এবং ব্যাখ্যাকে পুনর্বার যাচাইয়ের সুযোগ দেয়। এরপরে আমরা আলোচনায় আসব তাত্ত্বিক ও প্রত্যয়গত কাঠামো, থিওরিটিক্যাল এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সমাজ গবেষণায় তাত্ত্বিক ও প্রত্যয়গত কাঠামো একটি গুরুত্বপূর্ণ পর্যায়।
তো এর দুইটা পর্যায়ে আমরা পাব। ক, তাত্ত্বিক কাঠামো, অর্থাৎ তাত্ত্বিক কাঠামো এবং প্রত্যয়গত কাঠামো, এই দুইটা আমরা এখন আলোচনা করব এবং শিখব। তো ক নম্বরে আমরা পাব তাত্ত্বিক কাঠামো। সমাজ গবেষকগণ গবেষণা বিষয়কে ব্যাখ্যা করার জন্য কোনো একটি তত্ত্ব ব্যবহার করেন। তত্ত্ব ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় অতীতে একই বিষয়ে সমাজ গবেষকগণ যেসব তত্ত্ব উদ্ভাবন ও ব্যবহার করেছেন তার একটি মূল্যায়ন করে যেটি অধিক উপযোগী তা গ্রহণ করা হয়। এভাবে সমাজ গবেষকগণ কোনো একটি সমস্যা বিশ্লেষণের জন্য যে তত্ত্বটি ব্যবহার করেন তাকে তাত্ত্বিক কাঠামো বলে। তাত্ত্বিক কাঠামোর অন্তর্ভুক্ত বিষয়সমূহ হচ্ছে এক্সপ্লোরেশন, সমস্যার উদ্ঘাটন; ডিসক্রিপশন, বর্ণনাদান; গুইজিং, অনুমান করা; ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ; এক্সপ্লানেশন, ব্যাখ্যা করা; ও প্রেডিকশন, ভবিষ্যৎবাণীকরণ। এরপরে খ, প্রত্যয়গত কাঠামো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। প্রত্যয়গত কাঠামো হচ্ছে ওই সমস্ত প্রত্যয় বা ধারণা যেগুলো সংশ্লিষ্ট গবেষণার জন্য সুনির্দিষ্ট করা হয় এবং তাদের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়। তাত্ত্বিক কাঠামোর পর্যায়কে যখন বাস্তব উপাত্তের ভিত্তিতে পরিমাপ উপযোগী করার প্রচেষ্টা চলে তখনই তা প্রত্যয়গত কাঠামোর রূপ গ্রহণ করে। এই হিসেবে বলা যায় তাত্ত্বিক কাঠামো হচ্ছে এক বা একাধিক তত্ত্ব ও তার উপাদানের সম্মিলিত রূপ, আর প্রত্যয়গত কাঠামো হচ্ছে বাস্তব ও মূর্ত প্রত্যয়ের সন্নিবেশিত রূপ। রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্ব। রাজনীতি অধ্যয়নে তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রাচীন কাল থেকে রাজনীতি বিশ্লেষণে রাজনৈতিক তত্ত্বের ব্যবহার হয়ে আসছে। অতীতে রাজনৈতিক তত্ত্ব বলতে প্লেটো, অ্যারিস্টটল, রুশো, জন স্টুয়ার্ট মিল প্রমুখ চিন্তাবিদদের জাঁকজমকপূর্ণ দার্শনিক ঐতিহ্যে লালিত তত্ত্বকে বোঝাতো। এ ধরনের তত্ত্ব প্রধানত আদর্শবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। রাজনৈতিক কার্যকলাপ এবং রাজনৈতিক আচরণের ক্ষেত্রে আদর্শ, নীতি ও উন্নত মান ইত্যাদি ছিল প্রধান বিবেচ্য বিষয়। রাজনৈতিক ক্ষেত্রে মানুষ কেমন আচরণ করবে তাই ছিল তখন রাজনৈতিক তত্ত্বের মৌল অনুসন্ধান ক্ষেত্র। এ ধরনের রাজনৈতিক তত্ত্বকে রাজনৈতিক দর্শনের সমার্থক গণ্য করা হয়। সাম্প্রতিক কালে অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও পরীক্ষার উপর ভিত্তি করে রাজনৈতিক তত্ত্ব গঠিত হচ্ছে। ডেভিড ইস্টনের মতে তত্ত্ব কথাটিকে অনেক অর্থে প্রয়োগ করা যায়। তিনি রাজনৈতিক তত্ত্বকে গতানুগতিক এবং আধুনিক দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। তার মতে প্রচলিত চিন্তাধারা অনুযায়ী রাজনৈতিক মূল্যবোধ অথবা রাজনীতির দর্শনের আলোচনাকে তত্ত্ব নামে অভিহিত করা হয়। আধুনিক কালে তত্ত্ব বলতে কোনো সর্বজনীন ধারণাকে বোঝায়। ওই ধারণার মাধ্যমে একাধিক কার্যাবলী ব্যক্ত হয়। কার্ল জে হেম্পেলের মতে রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন বিষয়ে এক নিয়মিত সমরূপ প্যাটার্ন বা নমুনা সম্পর্কে ধারণা দান করে। তো এভাবেই আমরা রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে ধারণা পেতে পারি শিক্ষার্থী ভাই বোনেরা। এরপর আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আলোচনা করলাম তত্ত্ব বা থিওরি, তাত্ত্বিক ও প্রত্যয়গত কাঠামো বা থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল
ফ্রেমওয়ার্ক সম্পর্কে। তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল, তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখো এবং শোনো, তাহলে এই কোর্সের জন্য অতিরিক্ত পড়াশোনা করা লাগবে না বলেই আমার বিশ্বাস। তোমরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তো জানোই। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন হয়ে থাকে। মূল বিষয়টি যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব সহজেই প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপর আমরা আলোচনা করব অনুসন্ধান পদ্ধতি মেথডোলজি, পূর্বানুমান, অনুকল্প বা হাইপোথেসিস, পূর্বানুমানের উৎস সোর্স অফ হাইপোথেসিস সম্পর্কে। অনুসন্ধান পদ্ধতি মেথডোলজি। অনুসন্ধান পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ মেথডোলজি। দুটি মূল গ্রিক শব্দ মেথড ও লগোস থেকে এসেছে। মেথড এর অর্থ পন্থা, রীতিনীতি বা পদ্ধতি, এবং লগোস এর অর্থ জ্ঞান, প্রজ্ঞা বা বিজ্ঞান। সুতরাং শাব্দিক অর্থে অনুসন্ধান পদ্ধতি বা মেথডোলজি এর অর্থ আলোচনা পদ্ধতির অধ্যয়ন। C.R. কোথারি এর মতে গবেষণার অনুসন্ধান পদ্ধতি হচ্ছে গবেষণা সমস্যা সমাধানের সুশৃঙ্খল উপায় বা পন্থা। এটি হচ্ছে বৈজ্ঞানিক অধ্যয়ন যা একটি গবেষণা কিভাবে বিজ্ঞানসম্মতভাবে সম্পন্ন হবে তা নির্দেশ করে। সুতরাং বলা যায় অনুসন্ধান পদ্ধতি বা মেথডোলজি হচ্ছে গবেষণার জন্য অভিজ্ঞতাবাদী তথ্য ও তথ্য সংগ্রহ এবং সুশৃঙ্খলাবদ্ধ কলাকৌশলের সমষ্টি, যা দ্বারা গবেষণা সমস্যার সুষ্ঠু সমাধান করা সম্ভব হয়। পূর্বানুমান, অনুকল্প, যার ইংরেজি প্রতিশব্দ হাইপোথেসিস। হাইপোথেসিস শব্দটি গ্রিক শব্দ হাইপো এবং টিথেমি থেকে এসেছে, যার অর্থ আন্ডার এবং প্লেস। হাইপোথেসিস এর বিভিন্ন বাংলা অর্থ করা যায়, যেমন পূর্বানুমান, অনুকল্প, প্রকল্প, অনুমিত কল্পনা, কল্পনা, অনুমিত সিদ্ধান্ত ইত্যাদি। অর্থাৎ পূর্বানুমান বা অনুকল্প হচ্ছে পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে গবেষণা সম্পাদনের পূর্বে গবেষণার উত্তর সম্পর্কে গৃহীত অস্থায়ী সিদ্ধান্ত। কোন বস্তুনিষ্ঠ সামাজিক গবেষণায় গবেষককে পূর্বানুমান করতে হয়। বিভিন্ন সূত্র থেকে পূর্বানুমান গঠন করা যায়। বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, পূর্ববর্তী গবেষণার ফলাফল অনুকল্প বা পূর্বানুমানের উৎস হিসেবে কাজ করে। গবেষক এটিকে প্রাথমিক সত্য হিসাবে ধরে নেন, তবে পূর্বানুমান একটি সাময়িক সিদ্ধান্ত। গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এটি পরবর্তীতে গৃহীত বা বাতিল হতে পারে। সুতরাং বলা যায় অনুকল্প বা পূর্বানুমান হচ্ছে জ্ঞান ও তত্ত্ব থেকে উচ্চারিত আপাত স্থিরকৃত ধারণা, যা অজানা তথ্য ও তত্ত্ব অনুসন্ধানে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখব যে পূর্বানুমানের উৎস, সোর্স অফ হাইপোথেসিস। অনুকল্প বা পূর্বানুমান বিভিন্ন উৎস হতে গৃহীত হতে পারে, যেমন অনুকল্প বা পূর্বানুমান পূর্ববর্তী কোনো গবেষণার ফলাফলের ভিত্তিতে হতে পারে। অনুকল্প বা পূর্বানুমান কোনো মৌলিক তত্ত্ব বা প্যারাডাইম থেকে হতে পারে। সাধারণের ধারণা থেকে অনুকল্প বা পূর্বানুমান হতে পারে। সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স ইত্যাদি থেকে বিভিন্ন অনুকল্প বা পূর্বানুমানের উদ্ভব হতে পারে। প্রচলিত বিভিন্ন তত্ত্ব,
সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ, গবেষকের মননশীলতা, অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা ও উদ্ভাবনী শক্তির আলোকেই অনুকল্প বা পূর্বানুমানের উদ্ভব হতে পারে। উত্তম প্রকল্প, অনুকল্প বা পূর্বানুমানের বৈশিষ্ট্য। শিক্ষার্থী ভাই বোনেরা, একটু খেয়াল করে তোমরা একটু শোনো, তাহলে অত্যন্ত সহজ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা বা এই টপিকসটা পরীক্ষাতে প্রায়ই আসে। তো একটি পূর্বানুমানকে উত্তম বিবেচনা করতে হলে তার মধ্যে কতিপয় বৈশিষ্ট্য থাকতে হয়। নকমিয়াস এবং নকমিয়াস এর মতে যে কোনো গবেষণা অনুমানের 4টি বৈশিষ্ট্য থাকা দরকার, যেমন সুস্পষ্টতা, মূল্যবোধ নিরপেক্ষ, সুনির্দিষ্ট, অভিজ্ঞতামূলক পরীক্ষণ যোগ্যতা। তো আমরা এই সকল আলোচনার আলোকে বা বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা সাপেক্ষে আমরা পূর্বানুমানের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পাই, সেগুলো আমরা এখন ধারাবাহিকভাবে একটু আলোচনা করব। তো প্রথম বৈশিষ্ট্য আমরা পাবো যে প্রত্যয় সমূহের সুস্পষ্টতা। একটি পূর্বানুমানে বিভিন্ন প্রত্যয় থাকে। উত্তম পূর্বানুমানে এসব প্রত্যয় সুস্পষ্ট কার্যকারী সংজ্ঞা দেওয়া বাঞ্ছনীয়। প্রত্যয় সমূহ এমনভাবে দেওয়া উচিত যাতে সাধারণে বোধগম্য হয়। একটি প্রত্যয়ের একাধিক অর্থ থাকলে সেক্ষেত্রে গবেষণার সাথে সঙ্গতিপূর্ণ অর্থটি গ্রহণ করা উচিত। এরপরে আমরা পাবো প্রমাণ সাপেক্ষ। একটি উত্তম পূর্বানুমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পূর্বানুমানটি অবশ্যই প্রমাণ সাপেক্ষ হবে, অর্থাৎ পূর্বানুমানটি এমনভাবে উপস্থাপন বা প্রকাশ করতে হবে যেন তা থেকে যৌক্তিক অনুসিদ্ধান্ত গঠন করা যায়। তাছাড়া অনুসিদ্ধান্ত সমূহ বাস্তব ঘটনা বা তথ্যের সাহায্যে যাচাই করা যায়। এরপর আমরা পাবো সুনির্দিষ্ট। উত্তম পূর্বানুমান হবে অর্থ এবং ধারণাগতভাবে সুনির্দিষ্ট, অর্থাৎ একটি অনুমান দ্বারা কি জানতে চাওয়া হচ্ছে বা কোন বিষয়ে ভবিষ্যৎবাণী করতে চাওয়া হচ্ছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। এরপর আমরা পাবো তাত্ত্বিক ভিত্তি। উত্তম পূর্বানুমান তত্ত্বের সাথে সামঞ্জস্য হয়, অর্থাৎ হতে হবে। একটি পূর্বানুমানের অবশ্যই তাত্ত্বিক ভিত্তি থাকতে হবে। এরপরে আমরা পাবো যৌক্তিক সরলতা। উত্তম পূর্বানুমানের এটি আরেকটি বৈশিষ্ট্য এবং যৌক্তিকভাবে সরল, অর্থপূর্ণ এবং সঙ্গতিপূর্ণ হতে হবে এই প্রকল্পকে বা পূর্বানুমানকে। এরপরে আমরা পাবো বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ একটি পূর্বানুমান অবশ্যই বাস্তব ভিত্তিক হতে হবে। এক্ষেত্রে কল্পনার কোনো স্থান নেই। বাস্তবতা থেকে উৎসারিত পূর্বানুমান কার্যকর গবেষণা এবং সুসংবদ্ধ তত্ত্ব গঠনে সহায়ক হয়। তো এসব আলোচনা থেকে আমরা বলতে পারি যে গবেষণা এবং তত্ত্ব গঠন বা যাচাইয়ের ক্ষেত্রে উত্তম পূর্বানুমানের কোনো বিকল্প নেই, কারণ একটি উত্তম পূর্বানুমানের অভাবে অনেক সময় মূল্যবান গবেষণা কর্ম ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। তেমনি ভালো একটি পূর্বানুমান গবেষণা কার্যক্রমকে সার্থক ও ফলপ্রসূ করে তোলে। এজন্য গবেষণা কার্যক্রমের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে উত্তম ও যথার্থ পূর্বানুমান গঠন করা। আমরা শিখলাম অনুসন্ধান পদ্ধতি বা মেথডোলজি কাকে বলে, পূর্বানুমান বা অনুকল্প হাইপোথেসিস কি, পূর্বানুমানের উৎস সোর্স অফ হাইপোথেসিস কি কি। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন বেশি হয়ে থাকে। এজন্য সমস্ত অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন বেশি পড়তে হবে। আমার ক্লাসটি দেখার পর প্রয়োজনে তোমরা হ্যান্ড নোট করে নিতে পারো। হ্যান্ড নোট করার সময় একাধিক বই থাকলে ভালো হয়।
আমি হ্যান্ড নোট এর কথা বলছি এ কারণে যে যাতে তোমরা সহজেই বিষয়টি বুঝতে পারো। এরপর আমরা আলোচনা করব সাধারণীকরণ, জেনারেলাইজেশন, মডেল, মডেল ও তত্ত্বের মধ্যে পার্থক্য সম্পর্কে। সাধারণীকরণ, জেনারেলাইজেশন। রাজনৈতিক বিশ্লেষণের অন্যতম দিক হল সাধারণীকরণ বা জেনারেলাইজেশন। সাধারণীকরণের মাধ্যমে কোনো একটি ধারণা বা তত্ত্বের সাথে বাস্তবতার সম্পর্ক নির্ধারণ করা হয়। সাধারণীকরণ বা জেনারেলাইজেশন হচ্ছে বিভিন্ন ধারণার মধ্যে পারস্পরিক সম্পর্ক। গবেষণার ক্ষেত্রে সাধারণীকরণ হচ্ছে গবেষণা উপাত্তের আলোকে একটি সাধারণ উক্তিতে উপনীত হওয়া। উদাহরণস্বরূপ বলা যায় যে বাংলাদেশে পরিবার পরিকল্পনার পক্ষে মতামত যাচাইয়ের জন্য 100 জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর পরিচালিত একটি গবেষণা থেকে যদি দেখা যায় যে তারা পরিবার পরিকল্পনার পক্ষে, তাহলে গবেষক বলতে পারেন যে বাংলাদেশের সকল মানুষই পরিবার পরিকল্পনার পক্ষে। এটি হলো সাধারণীকরণ বা জেনারেলাইজেশন। এরপরে মডেল। গবেষণার একটি অন্যতম উপাদান হচ্ছে মডেল। বিজ্ঞানসম্মত গবেষণার ক্ষেত্রে মডেল কার্যকর হাতিয়ার হিসেবে বিবেচিত। গবেষণা কর্মসমূহ বহুলাংশে নির্ভর করে মডেলের উপরে বা বহুলাংশে মডেল নির্ভর। সামাজিক বিজ্ঞানে মডেলের যথেষ্ট ব্যবহার লক্ষ্য করা যায়। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রেও মডেলের ব্যবহার হয়ে থাকে। সাধারণভাবে মডেল বলতে বোঝায় কোনো কিছুর নমুনা, স্যাম্পল, সাজ, শেপ, নকশা, ডিজাইন, প্রতিরূপ বা আদর্শ উপমা, আইডিয়াল টাইপ। তো কোনো ধারণাকে বোঝাবার জন্য উপযুক্ত কোনো কিছুর ব্যবহারই হচ্ছে মডেল। সুতরাং বলা যায় যে মডেল হচ্ছে এমন একটি বৈজ্ঞানিক, যুক্তিভিত্তিক, সুনির্দিষ্ট, সুস্পষ্ট, বাস্তব ও প্রকৃত তাত্ত্বিক কাঠামো যাকে দিয়ে বা যার মাধ্যমে কোনো সমাজ বা ব্যবস্থাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। মডেল ও তত্ত্বের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন থিওরি অ্যান্ড মডেল। মডেল ও তত্ত্ব একটি অন্যটির সাথে গভীরভাবে সম্পর্কিত। তত্ত্ব ও মডেল উভয়টি কোনো কিছু সম্বন্ধে অনুসিদ্ধান্ত ও পূর্বানুমান করে এবং অনুমান সত্য হওয়ার সম্ভাবনা নির্দেশ করে। তা সত্ত্বেও মডেল এবং তত্ত্বের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সেগুলো একটু নিচে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তত্ত্ব অপেক্ষাকৃত বেশি স্পষ্ট ও নির্ভরযোগ্য নির্দেশক, ইন্ডিকেটিভ। পক্ষান্তরে মডেল অনেকটা সাপেক্ষ নির্দেশক, সাবজাংটিভ। অর্থাৎ মডেলটা বেশি স্পষ্ট এবং নির্ভরযোগ্য, কিন্তু তত্ত্বটা বেশি স্পষ্ট এবং নির্ভরযোগ্য, কিন্তু মডেলটা অতটা নয়। তত্ত্বের স্বীকার্য সমূহ, পস্টুলেটস, তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞতা ভিত্তিক, এম্পিরিক্যাল ও তথ্য নির্ভর হওয়ায় সেগুলো সূত্র বা ল হিসেবে স্বীকৃতি লাভ করতে পারে। কিন্তু মডেলের স্বীকার্য সমূহ অনেকটা বিমূর্ত এবং অভিজ্ঞতা ভিত্তিক ও তথ্য নির্ভর নয়। ফলে
এগুলোকে সূত্র বা লয় হিসেবে গণ্য করা হয় না। শিক্ষার্থী ভাই বোনেরা আবার একটু খেয়াল করো যে তত্ত্বের যে স্বীকার্য সমূহ অর্থাৎ পস্টুলেটস, এটা তোমাদের কাছে একটু নতুন শব্দ, তোমরা এর আগে এমন শব্দ পাওনি। অর্থাৎ এর যে বাস্তব ব্যবহারটা এটা তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞতা ভিত্তিক ও তথ্য নির্ভর হওয়ায় সেগুলো সূত্র হিসাবে স্বীকৃতি লাভ করতে পারে। অর্থাৎ তত্ত্বটা অনেকেই অনুসরণ করে, অনেক গবেষক যারা গবেষণা কার্যে নামবে তারা বিভিন্ন তত্ত্ব অনুসরণ করেই তারা গবেষণা কার্য সম্পাদন করতে পারেন। কিন্তু মডেলের স্বীকার্য সমূহ অনেকটা বিমূর্ত অর্থাৎ অবাস্তব হয়ে থাকে এবং অভিজ্ঞতা ভিত্তিক ও তথ্য নির্ভর নয়, ফলে এগুলোকে সূত্র বা লয় হিসেবে গণ্য করা হয় না। অর্থাৎ এদিক দিয়ে আমরা তত্ত্বটা বেশি গুরুত্বপূর্ণ এবং বাস্তব ভিত্তিক আমরা বলতে পারি। এরপরে আমরা দেখব সাধারণত তত্ত্ব বৃহদাকৃতির এবং যে কোনো সমস্যা গবেষণার ক্ষেত্রে প্রয়োগযোগ্য, আর মডেল ক্ষুদ্রাকৃতির। বৃহৎ সমস্যাগুলো গবেষণার মডেল এতটা কার্যকর নয়। অর্থাৎ বৃহৎ সমস্যাগুলো গবেষণায় মডেল এতটা কার্যকর নয়। এবং আমরা একটা উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করতে পারি। এই উদাহরণটা আমরা দেখলেই সহজেই বুঝতে পারব। উদাহরণস্বরূপ বলা যায়, রোগ সম্পর্কিত সামগ্রিক ধারণা হচ্ছে মডেল, রোগটির কারণ সম্পর্কিত ব্যাখ্যা হচ্ছে তত্ত্ব। বর্তমানকালে অনেক গবেষক তত্ত্বের চেয়ে মডেল ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ মডেলের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা সম্বন্ধে সহজে গবেষণা পরিচালনা করা যায় এবং সমস্যার স্বরূপ উদ্ঘাটন করে তার সমাধান কল্পে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাস থেকে আমরা শিখলাম পরিভাষা, টার্মিনোলজি, প্যারাডাইম বা প্রতিন্যাস, অধ্যয়ন পদ্ধতি অ্যাপ্রোচ, তত্ত্ব বা থিওরি, তাত্ত্বিক ও প্রত্যয়গত কাঠামো বা থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অনুসন্ধান পদ্ধতি বা মেথডোলজি, পূর্বানুমান বা অনুকল্প বা হাইপোথেসিস, পূর্বানুমানের উৎস, সাধারণীকরণ বা জেনারেলাইজেশন, মডেল ও তত্ত্বের মধ্যে পার্থক্য, সময় স্বল্পতার কারণে এই অধ্যায়ের সবগুলো বিষয় আলোচনা করা সম্ভব হয়নি। জটিল ও কঠিন বিষয়গুলো আলোচনা করেছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ক্লাসটি দেখলে এবং